ডলার রেট বাজার ভিত্তিক করলে রিজার্ভ নিয়ে আইএমএফের শর্ত পূরণ সহজ হবে বাংলাদেশের। ওয়াশিংটনে বৈঠক থেকে বেরিয়ে প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী। পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রী ইউটার্ন? বাড়বে না বলার পরও লিটারে 4 টাকা বাড়ল বোতলজাত সয়াবিনের দাম। কার্যকরের আগে বাজারে নৈরাজ্য, বলির পাঠা ভোক্তা। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। 2 দিনের মধ্যে ইউটার্ন নিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দাম বাড়বে না বলে সাংবাদিকদের জানালেও বোতলজাত সয়াবিন লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণের কথা জানিয়েছেন আহসানুল ইসলাম টেটু। আর খোলা সয়াবিন তেল 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে কিছুদিন ধরেই তুলকালাম অবস্থার মধ্যেই অবশেষে বাড়ানো হলো বোতলজাত সয়াবিনের দাম। গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার অজুহাত দেখিয়ে লিটার প্রতি সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়িয়ে 173 টাকা করার প্রস্তাব দিলেও বাণিজ্য প্রতিমন্ত্রী কিছুই জানতেন না বলে জানান সেদিন। নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। আমার কাছে এরকম কোনো চিঠি নাই, আমি অফিসে যেয়ে দেখব। পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মাত্র 3 দিনের ব্যবধানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 4 টাকা বাড়িয়ে 163 থেকে 167 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও খোলা তেলের দাম 149 টাকা থেকে 2 টাকা কমিয়ে করা হয়েছে 147 টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি 5 লিটার বোতলজাত তেলের দাম 800 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 818 টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। নতুন এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হবে বলে জানান তিনি। পেট বোতলে যেটা নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে। বাজারে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার স্বার্থেই সয়াবিনের দামে সমন্বয় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ট্যারিফ কমানো হয়েছিল রমজান উপলক্ষে। একটা আমদানি পর্যায়ে 15% থেকে 10%, এখন আবার 10% থেকে 15% করা হয়েছে। আর একটা হলো ভোক্তা পর্যায়ে 15% ভ্যাটের অব্যাহতি দেওয়া ছিল, সেটাও নতুন করে ইন্ট্রোডিউস করছে। এই দুটো জিনিসের সম্মিলিত চাপে 1 লিটারে 4 টাকা বৃদ্ধি করা হইল। রোজার আগে গত 1 মার্চ যখন বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা করা হয়, তখন 5 লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল 800 টাকা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন দাম কার্যকরের আগে বাজারে শুরু হয় নৈরাজ্য। বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভোক্তার কাছে। খুচরা বিক্রেতারা জানালেন, ঘোষণার আগে সকাল থেকেই বাড়তি দামে কিনতে বাধ্য হন তারা। এদিকে আমদানিকারকদের দাবি, দাম যত বাড়ার কথা ভোক্তার স্বার্থ বিবেচনায় বাড়ানো হয়েছে তার চেয়ে কম। বাজার হিসাব মেলাতে যখন ব্যয় সংকোচন নীতিতে চলে কিছুটা স্বস্তির খোঁজে ভোক্তারা, তখন ঘোষণা এলো দাম বাড়ছে ভোজ্য তেলের। দাম বৃদ্ধির এই ঘোষণা যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে এলো এমন অভিব্যক্তি নিরুপায় ভোক্তাদের। ছোটখাটো চাকরি করি, যাতে দেখা গেছে এসব কিনে খাওয়া আমাদের জন্য মানে সাধ্যের বাইরে চলে যায়। তেলের দাম বাড়লে আমাদের পারিবারিক যে খরচটা মেনটেন করতে সমস্যা হবে। এদিকে ঘোষণার আগে বাড়তি দামে বেচাকেনা শুরু হয়েছে বলে জানালেন কারণ বাজারের বিভিন্ন পর্যায়ে বিক্রেতারা। খোলা তেল যেগুলো ওগুলো এখনো তেমন বাড়ে নাই, কিন্তু কিছুটা পাম তেলের দাম যেটা ওটা আর কি সরকারি রেট অনুযায়ী কিছুটা বাড়ছে আর কি। বোতলের তেলটা আগে আমরা যেটা কিনছি এর থেকে প্রতি কার্টনে ডিলারশিপে 40 টাকা, কার্টনে বাড়তি নিচ্ছে 5 লিটারে। এবার দেখা যাক হঠাৎ করে কেন বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। প্রথমত গেল 8 ফেব্রুয়ারি ভোজ্য তেলের আমদানি ও ব্যবসায়িক বা ভোক্তা পর্যায়ে আরোপিত 5% করে ভ্যাট অব্যাহতি দিয়েছিল সরকার। সেই সুবিধা লিটারে 10 টাকা কমিয়ে গেল 1 মার্চ থেকে নতুন দাম বাজারে কার্যকর করেন ব্যবসায়ীরা। সেই ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গেল সোমবার। স্বাভাবিকভাবে তেলের দামের সঙ্গে যোগ হয়েছে সেই 10% ভ্যাট। এর সঙ্গে বিশ্ববাজারও দিচ্ছে দাম বাড়ানোর পক্ষে যুক্তি। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক
সংস্থার তথ্য, ফেব্রুয়ারির চেয়ে মার্চে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম 8% বেড়ে 1 বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বোচ্চে। এসব হিসাব আমলে নিয়েই দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার। দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল লিটারে 10 টাকা, কিন্তু বাড়ানো হলো 4 টাকা। এতে কি লোকসান গুনতে হবে? এমন প্রশ্নের উত্তর, আগের কেনা কম মূল্যের তেলের সঙ্গে সমন্বয় করে অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না ব্যবসায়ীদের। আপনি যদি মার্চের সাথে এপ্রিলের মিলাইতে চান, প্রায় $100 বেড়ে গেছে, বাট গত এক সপ্তাহ ধরে আবার মার্কেট স্টেবল আছে। যদি এক্স্যাক্টলি হিসাব করেন, এটা আসলে আপনার অনেক বাড়ে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানালেন, এর আগে দাম বাড়ানোর কানাঘুষার মধ্যে আকস্মিকভাবে সরবরাহ কমে গেলেও এবার পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতারা নিজেরাই পণ্যের দাম বাড়ানোর জন্য দায়ী বলে দাবি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির। আর এবিসিসিআই বলছে, পণ্যের দাম বৃদ্ধি বা কমার জন্য দায়ী সরবরাহ পরিস্থিতি। তবে অসাধু ব্যবসায়ীদের কারসাজি আছে স্বীকার করে বলেন, সময় এসেছে তাদের চিহ্নিত করার। এদিকে ক্যাব বলছে, দাম নিয়ন্ত্রণে বাজারে পণ্যের সরবরাহ ও যোগানে যেন বিঘ্ন না হয় তা দেখতে হবে সরকারকে। দেশের বাজারে হঠাৎই কোনো না কোনো পণ্যের দাম বাড়ে, কিন্তু কমানোর ক্ষেত্রে গড়িমসি করেন ব্যবসায়ীরা। এ যেমন দীর্ঘদিন আলুর দাম কম থাকার পর ভরা মৌসুমে দাম গিয়ে ঠেকেছে হাফ সেঞ্চুরিতে। অভিযোগ, কোল্ড স্টোরে বেশি মজুত করে ছাড়ছেন কম, তাতেই চড়েছে বাজার। রোজায় 130 টাকা ছুঁয়েছে 1 কেজি খেসারি ডালের দাম। বর্তমান বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা, কেননা কেজি নেমেছে সেঞ্চুরিতে। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে, উৎসব আসলে বেশি ক্রয়ের প্রবণতা বাড়ে। ঠিক এই পরিস্থিতির সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী। আমার চিনি লাগবে 1 কেজি, আমি নিলাম 10 কেজি। পেঁয়াজ লাগবে 2 কেজি, আমি নিলাম 20 কেজি। নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাদের কারণেই আমরা জিনিসের দাম বাড়ায় দিই। এদিকে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই বলছে, ডলারের দামের তারতম্যের কারণে আমদানি নির্ভর পণ্য সবসময় দাম বেশি। তবে এখন বাজারে সরবরাহ বেশি, যার জন্য কমতে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম। তো ভোক্তার এট এ টাইম চাহিদার কারণে এটা একটা কারণ বাজার কিছু বাড়ার। এখন ওটা শেষ হয়ে গেছে, এটা এখন আর নাই, যার জন্য প্রত্যেকটা পণ্যই এখন নিম্নমুখী হয়েছে বাজার। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্য সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী। আমদানি ও দেশীয় পণ্য মজুত করে মন গড়া দাম নির্ধারণ না করতে পারে, তার দিকে নজর দেওয়া জরুরি। মুক্তবাজার যখন সত্যিকার মুক্তবাজার হিসাবে কাজ করে, সে সময়ে কিন্তু হঠাৎ করে বাড়া, হঠাৎ করে কমা, এটা হওয়ার সম্ভাবনা কম। হঠাৎ করে চাহিদা যদি না বাড়ে, তাহলে অস্বাভাবিক হ্রাস বৃদ্ধির সম্ভাবনা কম। ঈদে রাজধানী কেন্দ্রিক মানুষের সংখ্যা এখন কম, তবে আগমন বাড়লে তার সুযোগে পণ্যের দাম যেন না বাড়াতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে প্রশাসনকে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পাবনায় 242 মেট্রিক টন ভারতীয় চিনি সহ 12টি ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 23 জনকে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে আমদানি করা ভারতীয় চিনি দেশে এনে বিভিন্ন জেলায় বিক্রি করছিলেন। বৃহস্পতিবার বিকেলে কাজিরহাট এলাকা থেকে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় 12টি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভার, হেলপার সহ 23 জনকে গ্রেফতার করে পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী, এমপিদের পরিবারের সদস্য ও স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। এদিকে বিএনপি বলছে, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আস্থা না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না দলটি। উপজেলা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা। প্রথম ধাপের 152 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে 8 মে। এর মধ্যে মনোনয়ন জমা দেয়া শেষ হয়েছে। আগেই ঘোষণা করা হয়, দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। অবাধ ও প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, মন্ত্রীরা প্রভাব খাটাতে পারবে না। তবে বেশ কয়েকজন মন্ত্রী, এমপিদের সন্তান ও স্বজনরা প্রার্থী হচ্ছেন এমন খবর পাওয়া যায়। ফলে প্রভাবমুক্ত রাখা নিয়ে সংশয় দেখা দেয়।
এবার নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নির্দেশনা দিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের সন্তান স্বজনেরা। সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা এরই মধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের একটা নির্দেশনা দিয়েছে যে সংসদ সদস্য এবং মন্ত্রীদের সন্তান সহ স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে। উপজেলা নির্বাচনে তদন্ত সাপেক্ষে আমরা নেত্রীকে জানাবো যে এরা নির্বাচন করছেন, এদের স্বজনরা নির্বাচন করছেন। সেই ক্ষেত্রে দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে জানাবো, নেত্রী যে নির্দেশনা দেবেন সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। তবে এতেও আস্থা ফেরেনি বিএনপির। দলের কেউ এককভাবে নির্বাচন করতে চাইলে দলীয়ভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আস্থা না থাকায় বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ। আমরা এই সরকারের অধীনে সাজানো বানোয়াট প্রহসনের কোনো নির্বাচন আমরা যাব না। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে 1890 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ ধরে রাখার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ দিয়েছে IMF। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাস। এদিকে আলাদা বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার যুদ্ধবন্ধের তাগিদ দেন IMF প্রধান। তবে ডলার রেট বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অর্থমন্ত্রী। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এমন অবস্থায় সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট বলছে রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে। I think it's important for Bangladesh to transition to a more flexible exchange rate regime. That will be important to build external resilience and build buffers and build reserves. IMF-এর কর্মকর্তা বলেন করোনার ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে প্রয়োজন রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয়। Bangladesh was also hit by a confluence of shocks, or I would say multiplicity of shocks. The war in Ukraine, tensions disrupted the recovery from the COVID-19 pandemic. So they have embarked on macroeconomic adjustment, which is aimed at stabilizing the economy. When you think in terms of the program, this is a program owned by the government, supported by the IMF. এদিকে বিশ্বব্যাংক IMF-এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে হাজির হন IMF ম্যানেজিং ডিরেক্টর। তিনি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন। Also gave to the United States another comparative advantage. বাংলাদেশের রিজার্ভ ডলার ইস্যুতে IMF-এর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে কোনো কথা না বলেই এড়িয়ে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই কথাটা বলছে যে আমাদের রিজার্ভ সংকট হবে। বাংলাদেশের মার্কেটে বর্তমানে 5টি রেটে ডলার লেনদেন চলছে। যদিও দেশের অর্থনীতিবিদরা অনেক আগেই IMF-এর মতোই বাজার ভিত্তিক ডলারের রেট নির্ধারণ করার পরামর্শ দিলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক। আর ওয়াশিংটন ডিসিতে IMF-এর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে মন্তব্য চাইলে কোনো উত্তর দেননি তিনি। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া অফিস। বলছে এপ্রিল জুড়েই থাকবে এমন পরিস্থিতি। চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.4 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেজদীপ্ত সূর্যের অসহ্য গরম, নগর জুড়ে হাঁসফাঁস অবস্থা। আগুনমুখ সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করেই যাদের বের হতে হয়েছে ঘর থেকে, তাপপ্রবাহে ভোগান্তিতে পড়েন তারা। ভ্যাপসা গরমে মাথার উপর ছাতা দিয়ে উজানো নিস্তার নেই। প্রচন্ড গরম, তো আকাশের তাপ অনেক বেশি, ঘাম বেশি হচ্ছে, তারপরে পানি পিপাসা বেশি লাগতেছে। যে রৌদ্র, এই রৌদ্র থাকা যায় না ভাই।
তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই, কিন্তু উপায়হীন খেটে খাওয়া মানুষ, তাদের ভোগান্তি আরও চরমে। একদিকে তীব্র রোদ, অন্যদিকে কমে গেছে আয় রোজগার। এরকম ভাবে গাড়ি চালানো যায় না, অতিরিক্ত গরম। রোদের কারণে লোকজন কম বার হইতেছে, এই কারণে আমাদের ইনকাম কমে গেছে। গরমের আঁচ থেকে বাঁচতে রাজধানীর লেকগুলোতে দাপিয়ে বেড়ায় দস্যি ছেলের দল। একটু প্রশান্তির খোঁজে ব্যস্ততার মাঝেই গাছের ছায়া কিংবা ফ্লাইওভারের নিচে ভিড় করেন সাধারণ মানুষ। বাসায় অনেক গরম, তার জন্য এইখানে আসা বসছি। বাড়িতে বসা যায় না, গরমের জন্য প্রচন্ড গরম। গাছের তলায় বসি, একটু সহ্য হচ্ছে না একদমই, মানে পানি খেয়েও সব পানি শরীর থেকে বের হয়ে যাচ্ছে। গরমটা একটু বেশি পড়াতে চাহিদা একটু বেশি। হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। তারা বলছেন আপাতত মিলছে না স্বস্তি, তাপপ্রবাহ থাকবে এপ্রিল জুড়েই। সূর্যটা আমাদের মাথার উপরে তাপ দিয়েছে, দিনের স্থায়িত্বটা বেশি, এ ধরনের তাপপ্রবাহ থাকবে। বৃহস্পতিবার রাজধানীতে 36.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শুধু অতিরিক্ত গরমই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু বৈচিত্র্যের ছন্দপতন ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মারাত্মক হুমকির মুখে বাংলাদেশ। এজন্য উন্নত দেশগুলোর সীমাহীন গ্রিনহাউস গ্যাস নিঃসরণকে দায়ী করে চলতি শতাব্দীতেই বিশ্বজুড়ে গড় তাপমাত্রা 2.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের, যা সত্যি হলে দেশের নিম্নাঞ্চল ডুবে যাওয়া, খাদ্য সংকট সহ আরও অনেক বিপর্যয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে। তাই বিপর্যয় মোকাবেলায় কৌশল প্রণয়নের পাশাপাশি গ্রিনহাউস গ্যাস উৎপাদন কমাতে প্রতিটি দেশকে কাজ করতে হবে একযোগে। রাশিদ বাপ্পির রিপোর্ট। অর্থনৈতিক সংকট ও যুদ্ধ বিগ্রহের বাইরে বর্তমানে বিশ্বজুড়ে সবথেকে বড় আতঙ্কের নাম জলবায়ু পরিবর্তন, যার সবশেষ ভুক্তভোগী সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় টালমাটাল অবস্থায় আরবের এই শহর। শুধুই কি দুবাই, আবহাওয়ার বিরূপ রূপের প্রভাব মুক্ত নয় কোনো দেশই। কোথাও প্রচণ্ড খরায় সৃষ্ট দাবানল পুড়িয়ে দিচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি, কোথাও ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, আবার শীত প্রধান দেশ হওয়া সত্ত্বেও গরমে অতিষ্ঠ অবস্থা। বৈশ্বিক এসব সংকটকে পাশে রেখে এবার একটু দৃষ্টি দেয়া যাক বাংলাদেশে। কাগজে কলমে ষড়ঋতুর দেশ বলা হলেও ঋতুগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য অনেক আগে থেকেই হুমকির মুখে। শীত বর্ষার আক্ষেপ তো আছেই, তবে সাম্প্রতিক বছরগুলোতে সব থেকে বড় আতঙ্কের নাম হয়ে উঠেছে গ্রীষ্ম। বছরের এই সময়টাতে তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক বিষয় হলেও এখনকার গরমে যেন নাভিশ্বাস অবস্থা। কার্বন নিঃসরণ এবং সিএফসি গ্যাস, যার কারণে এই তাপমাত্রাটা বাড়ছে ক্রমাগত, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য এটা একটা বড় ফ্যাক্টর। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ গ্রিনহাউস গ্যাসের বিরূপ প্রতিক্রিয়া। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল কিছু দেশ এই গ্যাস উৎপাদনে দায়ী হলেও ক্ষতিকর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে। স্বাভাবিক তাপমাত্রা তুলনায় এখন বিশ্বে গড় তাপমাত্রা 1.5 ডিগ্রির মতো বেড়েছে। এই জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াতে বিরাট পরিবর্তন হবে, বৃষ্টির সময়টা বদলে যাবে, ঘূর্ণিঝড়ের পরিমাণ বেড়ে যাবে, জলোচ্ছ্বাসের উচ্চতা বেড়ে যাবে। জলবায়ু পরিবর্তন পুরো পৃথিবীর বিভিন্ন দেশের দীর্ঘ বছরের ফল। তবে অতিরিক্ত তাপমাত্রার জন্য দেশে ক্রমাগত বৃক্ষ উজাড় সহ ইট পাথরের শহুরে অবকাঠামোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর প্রত্যেকটা দেশকে দুটো পরিকল্পনা করতে বলা হচ্ছে। একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা করা কি করে যাবে, দ্বিতীয়টা হচ্ছে গ্রিনহাউস গ্যাস কমানো। সরকার শুধু আইন করে বা শাস্তি দিয়ে বা অর্থায়নের ব্যবস্থা করে এই সমস্যার সমাধান করতে পারবে না। মানুষকে এগিয়ে আসতে হবে, তাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। পরিসংখ্যান বলছে গত 3 দশকে শুধুমাত্র ঢাকা উত্তরে সবুজ এলাকা কমেছে 66%। জলবায়ু পরিবর্তন কিংবা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশের সেই অর্থে দায় নেই, এ কথা সত্যি। কিন্তু বছরের পর বছর জনজীবন বিষিয়ে তোলা গরমের উত্তাপের জন্য দায় মুক্তির কি কোনো সুযোগ আছে? শহরময় আগুনের হলকার মাঝে ছায়া সুনিবিড় প্রশান্তিময় এই সড়ক প্রমাণ করে সবুজ উজাড় করে নয়, বরং সবুজ বিপ্লবী সম্ভব সংকট মুক্তি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রংপুরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরি করছে একটি চক্র। টাকা দিলেই ফেরত দিচ্ছে মিটার। ভুক্তভোগীরা বলছেন সেই মিটারই আবার বিদ্যুৎ অফিস ফি নিয়ে সংযোগ দিচ্ছে। চক্রটি ধোয়াছোঁয়ার বাইরে থাকায় শঙ্কিত সকলে। যদিও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে
অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের বিভিন্ন এলাকায় অভিনব উপায়ে চুরি করা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মিটার। চুরি করার পর সেই মিটারের জায়গায় সাটিয়ে দেওয়া হচ্ছে একটি ফোন নাম্বার। সেই ফোন নাম্বারে ফোন দেওয়ার পরে তাদের দাবিকৃত টাকা পাঠিয়ে দেওয়া হলে মিলছে প্রতিষ্ঠানটির মিটার। রংপুরের মিঠাপুকুর উপজেলার জৌস ইটভাটার স্বত্বাধিকারী ইস্তিয়াক জানান, রাতে হঠাৎই বিদ্যুৎ চলে গেলে প্রথমে লোডশেডিং ভাবেন তিনি। পরে প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষী দেখেন মিটার খোলা। পরে সেখানে একটি মোবাইল নম্বর লাগানো দেখতে পান। সেই নম্বরে ফোন দিলে চাওয়া হয় টাকা। পরে টাকা দিলে মিটার কোথায় আছে জানানো হয়। এই প্রতিষ্ঠানের মতো একাধিক প্রতিষ্ঠানে মিটার চুরির পর একই উপায়ে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। ভুক্তভোগীরা বলছেন, টাকা দিয়ে মিটার উদ্ধারের পর আবারও সংযোগ ফি নিয়ে সেই মিটারই লাগিয়ে দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। মুক্তিপণের মতনই একটা নতুন কৌশল। ধরেন যে ব্যবসা প্রতিষ্ঠানের মিটারগুলো নিচ্ছে, নিয়ে আবার একটা সিরকুট ফোন নাম্বার দিয়ে যাচ্ছে। পরের দিনে চোরের কাছে ফোন দিচ্ছেন, চোরের টাকা চাচ্ছে, টাকা দিলে আবার ফির ওটা দিচ্ছে। থানা যাও জিডি করো, সেখানে আবার 1000 টাকা দিয়ে জিডি করো, আবার ফির মিটার আনবে যাও, আবার ফির টাকা দাও 3000, এরকম করি 13000 টাকা গেল। নেটা বিটি গেল বোধহয় বিদ্যুৎ থেকে এসে লাগিয়ে দিয়ে যাবে। এই ভেজাল হয়ে থেকে লাগবে তো কিছু টাকা। যদিও সমিতির এই কর্মকর্তা জানালেন, বৈদ্যুতিক মিটার চুরি হয়ে গেলেই শুধু ফি নেয়ার নিয়ম রয়েছে। তবে একই মিটারে কেন টাকা নেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি। এটি মিটারে অর্ধেক টাকা দিতে হয় নর্মালি যদি চুরি হয়ে যায়, যদি রিকভারি না হয় সেই ক্ষেত্রে। কিন্তু চুরি হওয়ার পর যদি মিটারটা পাওয়া যায়, যদি টেস্ট করি ভালো করা যায়, তাহলে আমরা এটা ছাড়াও দিতে পারি। আর রংপুর পুলিশ সুপার জানালেন, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময় হয়তো বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক মিটার চুরির বিষয়ে প্রত্যেকটা আমাদের থানা ইউনিটকে বলা আছে, আবারও আমাদের নির্দেশনা থাকবে যেন এই সংক্রান্তে কোনো ধরনের কোনো যদি অভিযোগ আসে তাহলে যেন এটা যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। খরচ ও দুর্ভোগের পাশাপাশি চক্রটি ধরাছোঁয়ার বাইরে থাকায় শঙ্কিত ভুক্তভোগীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে জুতা এবং চামড়াজাত পণ্য উৎপাদক ও রপ্তানিকারক কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড। কোয়ালিফাইড ইনভেস্টর অফার বা QIO বাবদ 5 কোটি টাকা উত্তোলনের অনুমোদনও পেয়েছে কোম্পানিটি। এর ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি উন্নত মানের পণ্য তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। তবে SME খাতের কোম্পানিগুলো তালিকাভুক্ত হলে সুযোগ খুঁজে অসাধু চক্র, তাই সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড 2017 সালে যাত্রা শুরু রপ্তানিমুখী জুতা তৈরির এই কোম্পানিটির। এবার দেশের পুঁজিবাজারে SME খাতে তালিকাভুক্তি হতে যাচ্ছে কোম্পানিটি। সেজন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফার বা QIO বাবদ 5 কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। রোববার থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে 25 এপ্রিল পর্যন্ত, যা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি রপ্তানি বাজারে ক্রাফটসম্যানের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা প্রতিষ্ঠানটির। পুঁজিবাজারে আসার মূল কারণটা হচ্ছে যে আমরা আলটিমেটলি ব্যাংক থেকে বেরোয় আসবো। পুঁজিবাজারে আমি মনে করি যে ভালো কোম্পানির আসা উচিত, বিনিয়োগকারীরা যাতে আস্থা পায়। আমাদের দেশের পুঁজিবাজারটা এখনো সেই ভিত্তিটা কিন্তু আমরা গ্রো করতে পারিনি। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা বিনিয়োগ ব্যাংক ঋণ পরিশোধ ও কার্যকর মূলধন ব্যবস্থাপনায় ব্যবহারের পাশাপাশি ব্যয় করা হবে পণ্যের মান উন্নয়নে। আমি মনে করি আরো জুতা বা চামড়াজাত পণ্যদের পুঁজিবাজারে আসা দরকার, কারণ এই সেক্টরটাই বাংলাদেশের নেক্সট থ্রাস্ট সেক্টর RMG রেডিমেড গার্মেন্টসের পরে। তবে অপেক্ষাকৃত ছোট এমন কোম্পানি বাজারে আসলে সুযোগ খুঁজে অসাধুরা তা মোকাবেলা করার কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। অবশ্যই অ্যাপ্রিসিয়েবল, কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে তাদের যেন আবার ক্ষতি না হয়। তার কারণ যখনই আমরা কোনো কিছুকে অ্যাপ্রিসিয়েট করি তখনই কিন্তু একটা চক্র সক্রিয় হয়ে যায় যে কিভাবে আসলে এটার ক্ষতি করা যায়, এবং সেটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারে বা অন্যান্য যারা বড় কোনো ইনিশিয়েটিভ নিয়ে আসছেন তখনই কিন্তু এই চক্রগুলো সক্রিয় হয়। 10 টাকা মূল্যমানের 50 লাখ শেয়ার পুঁজিবাজারে ছেড়ে আগামী সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে 5 কোটি টাকা সংগ্রহ করবে ক্রাফটসম্যান। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ যেন দাম বৃদ্ধিতে নিজের গলার রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশের স্বর্ণের বাজার। এবার 2065 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,19,638 টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। এ নিয়ে গেল 4.5 মাসের মধ্যে যে 8 বার দাম সমন্বয় করা হলো স্বর্ণের, তার মধ্যে 6 বারই মূল্য বৃদ্ধি করেছে বাজুস।
মাত্র 10 দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার ভরিতে 2065 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম ঠিক করা হয়েছে 1,19,638 টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যা বাজারে কার্যকরও করা হয়েছে ঘোষণার সঙ্গে সঙ্গে। চলতি বছর এ নিয়ে 8 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যেখানে দাম বাড়ল 6 বার। আর 2023 সালে দাম সমন্বয় করা হয়েছিল 29 বার। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ মানে পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানায় বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 1,14,202 টাকা, 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 97,884 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে 1,389 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 78,801 টাকা। এর আগে গত 8 এপ্রিল 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,750 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল 1,17,573 টাকা, যা 9 এপ্রিল থেকে কার্যকর হয়েছিল বাজারে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে স্বর্ণের বাজারে দেখা যাচ্ছে অস্থিরতা। যে অস্থিরতায় দাম বাড়তে বাড়তে গেল 12 এপ্রিল স্বর্ণের দাম উঠে যায় এই যাবৎকালের সর্বোচ্চে। প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয় $2,431। এরপর অবশ্য কমতে কমতে 18 এপ্রিল সন্ধ্যায় তা নেমে আসে $2,375। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ। বিটিভিতে চলমান আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান 1 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টা করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তা বাংলাদেশের পাশাপাশি ভারতীয় প্রচারের বিষয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় ভারতীয় হাই কমিশনার জানান, বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে দুদেশের চলচ্চিত্র ও তথ্য প্রচার মাধ্যমকে আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে। বিটিভির এই বিশেষ অনুষ্ঠান আন্তর্জাতিক মানের হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। বলেন, এতে দেশের পাশাপাশি বৈশ্বিক সংবাদও থাকবে। বিটিভিতে এই যে 2 ঘন্টার যে চাংটা আমরা শুরু করব, এটা আস্তে আস্তে আমরা বাড়াবো 2 থেকে 3, 4, এবং এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে আমরা করার চেষ্টা করছি, যেখানে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের খবরাখবর থাকবে, বাইরের দেশেরও খবর থাকবে, গ্লোবাল নিউজগুলি থাকবে। We discussed many areas of bilateral cooperation. We also expressed our view that cooperation in information, in media, in film, television. শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্য পাঠিয়ে থাকে বাংলাদেশ, আর তারা প্রত্যেকে দেশের সম্মানের জন্য কাজ করেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে সেনা কূটনীতি সম্পর্কিত সেমিনারে এই কথা বলেন তিনি। কারো সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। বঙ্গবন্ধুর এই নীতিকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সার্বিকভাবে দেশের কূটনৈতিক অঙ্গন পুরোটাই দাঁড়িয়ে আছে এই নীতির উপর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে সেনা কূটনীতি সম্পর্কিত এক সেমিনারে সবাইকে একথা আবারও মনে করিয়ে দেন সেনাপ্রধান। জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে যেসব কাজ বাংলাদেশ সেনাবাহিনী করেছে তার সুফল এরই মধ্যে বাংলাদেশ পেতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিরক্ষা কূটনীতি সবসময় বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে এসেছে। More than 90% is from Bangladesh Army. Remember, while you are doing this mission, you are also an ambassador of Bangladesh. Do not do anything which defame Bangladesh. Do everything that brings name and fame for Bangladesh. দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর মূল লক্ষ্য উল্লেখ করে শফিউদ্দিন আহমেদ আরও বলেন, সেনাবাহিনী বাংলাদেশের মানুষের জন্য যা যা দরকার সেসবকে ব্রত মনে করে কাজ করে। All of us, we are doing all the organs are doing everything that is congruent to implement this foreign policy. বিভিন্ন দেশের কূটনৈতিকদের উপস্থিতিতে সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বক্তারাও দেশের প্রতিরক্ষা কূটনীতি বিষয়ে তাদের মতামত এবং বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা। ফসল কাটা, মাড়াই আর পরিবহনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবার ধানের ফলন ভালো এবং বাজারে দাম বেশি হওয়ায় খুশি তারা।
তবে আগাম বন্যার সংখ্যায় ৮০ পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে এখন সোনালী ধানের সমারোহ। পাকা ধান কাটাই ব্যস্ত কৃষক। কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টারে। বসে নেই বাড়ির কৃষানি, গৃহবধূ, এমনকি শিশুরাও। ফলনও হয়েছে বাম্পার। ধান কাটা, মাড়াই আর পরিবহনে এখন সবাই ব্যস্ত। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শ্রমিক হাওরে এসেছেন ধান কাটতে। বর্তমানে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। এবছর ইনশাল্লাহ ফলন খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। যেই দান হয়েছে ইনশাল্লাহ তো কিছু পুষা দেব। প্রাকৃতিক যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা এবছর সুখী। 3 একর জমি কাটাইছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো ধানই পাইছি। কৃষি বিভাগ বলছে এবার ব্রি 28 এর বদলে নতুন জাতের ধান আবাদ করায় ফলন ভালো হয়েছে। অতিবৃষ্টি ও আগাম বন্যার ক্ষতি থেকে এড়াতে ধান 80 পাকলেই কেটে ফেলার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তুলতে পারবে, আমরা আশাবাদ পোষণ করছি। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে শতকরা 80 ধান পেকে গেলে তারা যেন ধান কেটে ফেলে। চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এখন পর্যন্ত কাটা হয়েছে 10 ভাগ জমির ধান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বন্ধের দিনে ভোর থেকে জমে উঠেছে ঢাকা জেলার বৃহত্তম পাইকারি মাছের আড়ত। বিস্তারিত জানাতে বাইপাইল বাজারে আছেন রিপোর্টার মোজাফের হোসেন জয়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমি রয়েছি ঢাকা জেলার সবচেয়ে বড় বৃহত্তর পাইকারি যে আড়ত, বাইপালের মৎস্য আড়তে। এখানে কিন্তু ঈদের ছুটির পর কিন্তু আজকে শুক্রবার বন্ধের দিন হওয়াতে কিন্তু বিক্রি ইতিমধ্যে জমে উঠেছে। আমরা দেখেছি সেই ভোরবেলা থেকে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় সরগরম হয়েছে মৎস্য আড়তটি। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে সপ্তাহের এই শুক্রবার দিনে কিন্তু মাছের দাম 20 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। আজকের যে মাছের দরদাম রয়েছে সেখানে কিন্তু আমরা এখানে দেখেছি যে দেশি মাছ সহ আপনার পুকুরের চাষের মাছ, বিভিন্ন মাছ কিন্তু এখানে উঠেছে। আপনারা যে দেখতে পাচ্ছেন রুই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা কেজি দরে। একই সাথে কিন্তু কই মাছও বিক্রি হচ্ছে 180 থেকে 230 টাকা দরে। দেখতে পাচ্ছেন সিলভার কাপ, সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। টাকি মাছ বিক্রি হচ্ছে, কালাবাউস মাছটি রয়েছে, এখন দেখতে পাচ্ছেন কালাবাউস বিক্রি হচ্ছে 400 থেকে 560 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সাথে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা দরে। একই সাথে যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে যেটি দেখছেন রুই মাছটি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 300 টাকা কেজি দরে। সিলভার কাপ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি দরে। কোথাও কোথাও হেরফের রয়েছে, যেহেতু ছোট বড় মাছ রয়েছে সেখানেও মাছের দরদাম কিছুটা হেরফের রয়েছে। চায়না পুঁটি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজি দরে। কাতল মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা কেজি দরে। একই সাথে পাবদা মাছ যেটি বাজারে উঠেছে সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজি দরে। গোলসা মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 560 টাকা কেজি দরে। দেখছেন মানুষের আনাগোনা সরগরম হয়ে উঠেছে মাছের আড়ত। এটিও এক প্রকারের রুই মাছ, যেটি বিভিন্ন প্রকৃতির মাছ রয়েছে এখানে। একই সাথে বিক্রি হচ্ছে মেনি মাছ 250 থেকে 400 টাকা কেজি দরে। বিক্রি হচ্ছে শিং মাছ 200 থেকে 350 টাকা কেজি দরে। বাইলা বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি দরে। গ্লাস কাপ দেখতে পাচ্ছেন, গ্লাস কাপ যেটি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। শিং মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা কেজি দরে। কাসকি মাছ, ছোট মাছ জাতীয় প্রকৃতি, সেটি 420 থেকে 520 টাকা কেজি দরে। একই সাথে যে প্রকৃতির মাছ রয়েছে তার মধ্যে রয়েছে গলদা চিংড়িও রয়েছে 700 থেকে কোথাও 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেটি হচ্ছে বাটা মাছ, এখন দেখতে পাচ্ছেন বাটা মাছটি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। এইটি বাটা মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। রুই মাছের দাম আগেই বলেছি, সেটি হচ্ছে 200 থেকে 300 টাকা কেজি দরে রুই মাছ এই বাজারে বিক্রি হচ্ছে। শৈল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি। সেই সাথে দেশি পুঁটি বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা দরে। চায়না পুঁটি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজি দরে। একই সাথে যেটি হচ্ছে যে এই বাজারে ইতিমধ্যেই অনেক মাছই উঠেছে। সবচেয়ে যে দামি মাছটি এই বাজারে রয়েছে তা হচ্ছে ইলিশ মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে অনেকটাই। আমরা দেখেছি যে বাজারে যে বড় প্রজাতির ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 25
2500 টাকা কেজি দরে, এবং ছোট প্রকৃতির যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে কিন্তু 800 থেকে 900 টাকা কেজি দরে। এছাড়াও রয়েছে আপনার তেলাপিয়া মাছ, যেটি কম দামে পাওয়া যাচ্ছে এই বাজারে, সেটি বিক্রি হচ্ছে 120 থেকে 200 টাকা কেজি দরে। বাইপাল আড়তে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়ে থাকে। তো আমার কাছে আজকে শুক্রবার বন্ধের দিনে এই ছিল মাছের দরদাম সম্পর্কে সর্বশেষ তথ্য। মাছ বাজারের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সাভার থেকে। দেশীয় বিদেশি জাতের মহিষ নিয়ে গবেষণা চলছে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে। এর মধ্যে মহিষের প্রজনন ঘটিয়ে প্রায় 200 বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা। সবকিছু ঠিক থাকলে নতুন জাতের মহিষ অধিক দুধ ও মাংস উৎপাদনে সক্ষম হবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। মুজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। অধিক দুধ ও মাংস উৎপাদনশীল মহিষ উৎপাদনে 2021 সাল থেকে গবেষণা শুরু করে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। এখন পর্যন্ত 180টি সংকর জাতের বাচ্চা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির ভেতরে পরিচর্যা করা হচ্ছে কয়েকশো মহিষ। সংশ্লিষ্টরা জানান, ভারতের মুর্রা জাতের মহিষকে দেশের উপযোগী করার জন্য মাঠ পর্যায়ে ও ল্যাবে গবেষণা চলছে। মুর্রা জাতের সঙ্গে দেশি জাতের মহিষের প্রজনন ঘটিয়ে নতুন সংকর জাত তৈরি করা হচ্ছে। বিভিন্ন জেলে মহিষ খায়, এলা সম্পূর্ণ ঘাস আমরা লাগাই, সিজা দেই, পানি দেই, সার দেই, এলাই যত্ন করি। আমাদের কাজ হলে 2 জন লোক আমরা এলাই করি। ফার্মের যে বুল থেকে উৎপাদিত ক্রায়োপ্রিজার্ভ সিমেন আছে, সেগুলোর মাধ্যমে আমরা তাদেরকে ফার্টিলাইজড করি। আমরা অলরেডি এমব্রায়ো উৎপাদন করেছি ব্লাস্টোসিস পর্যায়ে পর্যন্ত, এবং সেগুলো পরবর্তীতে আমরা ভালো রিসপেন কাওয়ের ট্রান্সফারে বর্তমানে সেই কাজটা চলমান রয়েছে। দানাদার খাবারের উপর নির্ভরতা কমিয়ে ঘাসের মাধ্যমেও উৎপাদন বাড়ানোর গবেষণাও চলছে বলে জানান প্রকল্প পরিচালক। দানাদার খাদ্যের দামটা কমানোর জন্য আমরা ফডার বেসড যে খাদ্য ব্যবস্থাপনা সেটার উপর গুরুত্ব দিচ্ছি, এবং আমরা কিভাবে অ্যানিমেলকে শুধু ঘাস খেয়ে 5 থেকে 6 লিটার দুধ দেওয়া গাভীগুলোকে দানাদার খাবার ছাড়াই পালন করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের 2020 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় 15 লাখ মহিষ রয়েছে। সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 63 কোটি 17 লাখ টাকা। সময় সংবাদ, সাভার। বর্তমান ও আগামী প্রজন্মের স্বার্থে যে কোনো মূল্যে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে বলে জানান খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসানুজ্জামান। গতকাল সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন তিনি। বলেন, সুন্দরবন বাংলাদেশের ফুসফুস। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের যুগ যুগ ধরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে আসছে এই সুন্দরবন। তাই সম্মিলিতভাবে সুন্দরবনকে রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। এ সময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার কাজ হয়েছে এখন পর্যন্ত 60%। এর মধ্যে সুফল ভোগ করছেন শরীয়তপুরবাসী। পদ্মা সেতুর কল্যাণে এখন 6 ঘন্টার ভ্রমণে কমে এসেছে 2 ঘন্টায়। এমনকি কমে এসেছে সড়ক দুর্ঘটনাও। এতে স্বস্তি প্রকাশ করেছেন এই মহাসড়কে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আর নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। বিএম ইস্টাফিলের পাঠানো তথ্য, খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। রাজধানী ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগে এতদিনের কষ্ট লাঘব হয়েছে শরীয়তপুরবাসীর। জেলা সদর টার্মিনাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাত্র 2 ঘন্টায় পৌঁছানো যাচ্ছে রাজধানীতে। শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র 75 কিলোমিটার, আর জেলা শহর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। এ অংশটির বেহাল দশার কারণে গত কয়েক বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে জেলাবাসীর। তবে চলমান সংস্কার কাজের 60% শেষ হওয়ায় এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন তারা। এতে স্বস্তি প্রকাশ করেছেন এ মহাসড়কের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। বাকি কাজ দ্রুত শেষ করার দাবি তাদের। আগে আমাদের রাস্তাঘাট খারাপ ছিল, গাড়ির পাশ পাটকার খুলে পড়ে যেত, এরপর জামে পড়ে আমাদের অনেক ভোগান্তি ছিল, 5-6 ঘন্টা বসে থাকতে হতো। এখন রাস্তা ভালো হয়েছে, এখন আমাদের যাইতে আসতে সময় কম লাগে। রাস্তা যদি ভালো হয় তাহলে আমাদের গাড়ি চালাইতে সুবিধা হইব, আমাদের যাত্রীদেরও অনেক সুবিধা হইব, তাদের সময় বাঁচবে। দ্রুত এই কাজ সম্পূর্ণ করলে আমরা শরীয়তপুরবাসী এবং ব্যবসায়ীরা উপকৃত হব। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরো 2 বছর, তবে তার আগেই শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। 2026 সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, তবে
অধিকাংশ মূল যে কাজ সেই কাজ আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা সম্পন্ন করে ফেলব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছে ১,৬৮২.৫৫ কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান, পোশাক কারখানা সহ সব প্রতিষ্ঠান খোলায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীহাট নৌ রুটে রাজধানীমুখী মানুষের ভিড় বেড়েছে। কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, ছুটি শেষে এবং ফিরতি যাত্রা কিন্তু মানুষ আজকে পঞ্চম দিনের কর্মদিবস, এটা দিনেওটি কিন্তু আসলে আজকে ছুটি রয়েছে, শুক্রবার শনিবার। সেই ক্ষেত্রে কিন্তু এই যে বেশ সময় পরেও কিন্তু মানুষ তার কর্মমুখী হচ্ছে, অর্থাৎ রোববারে যেহেতু সকল প্রতিষ্ঠান খুলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ এখনো সেইটা তার নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছে। অর্থাৎ আমরা ভোর থেকেই দেখছি সময় যত গড়াচ্ছে তাপমাত্রাও কিন্তু পাল্লা দিয়ে তাপ বাড়ছে। কয়েকদিনের তাপদাহের ফলে কিন্তু মানুষ সকালের দিকেই বেশিটা আসলে এই ফিরতি পথে যাচ্ছে। এই মুহূর্তে আসলে সকালের দিকটা তাপমাত্রা একটু কম থাকলেও তাপদাহ থেকে রক্ষা পেতে মানুষ এই সময়টায় ভ্রমণ করে স্বাচ্ছন্দ্য বোধ করছে। তবে দীর্ঘ সময়টা তাদের ছুটি ছিল, তারা এটা কিন্তু আজ পাটুরিয়া দৌলতদিয়া ঘাট হয়ে নিজ নিজ গন্তব্যের স্থলে যাচ্ছে। তবে সকালের দিকটা আমরা দেখছি পাটুরিয়া দৌলতদিয়া রুটে হালকা কুয়াশা পড়েছে, রয়েছে হালকা বাতাস। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন আগামীতে রোববার যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান খোলা থাকায় তারা কিন্তু গ্রামের নিজ নিজ বাড়ি থেকে নিজ নিজ কাজে তারা ফিরছেন। এদের মধ্যে অনেকে ঈদের পরেও কিন্তু বাড়িতে এসেছিলেন, তবে ঘাট মহাসড়ক ফাঁকা থাকায় বরাবরের মতো তাদের একটি অভিযোগ রয়েছে, কিছুটা যানবাহনে ভাড়া তাদের বেশি নেওয়া হচ্ছে। সকালের দিকটা ঘাট এলাকাতে নেই কোনো অতিরিক্ত পুলিশ বা প্রশাসনিক ব্যবস্থা। আমরা যখন ঈদের আগে দেখেছি প্রশাসনিক ব্যবস্থা জোরদার ছিল, এই মুহূর্তে তা পুরোটাই ভেঙে পড়েছে। আমি বিআইডব্লিউটিসি এর সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছেন তাদের দাবি ঈদের আগেও পরে পদ্মা সেতুর কল্যাণে এ নৌ রুটে ফিরতি যাত্রা ও ঈদ যাত্রা স্বস্তি হয়েছে। তো যে ফেরিটায় আসলে দৌলতদিয়া প্রান্তের দিকে যাচ্ছে বা দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আসছে, সব দিকের যাত্রী কিন্তু রয়েছে, অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাদের কর্মস্থল তারাও কিন্তু যাচ্ছে, আবার যারা রাজধানীর দিকে কর্মস্থল তারাও কিন্তু ফিরছে। অর্থাৎ এই যে আসা যাওয়ার যে একটা চাঞ্চল্যকর অবস্থা, এবং কি যেহেতু দীর্ঘ সময় যে পরিবহনগুলো আছে, কুরিয়ার সার্ভিসগুলো ছিল, তারাও কিন্তু এই ঘাট এলাকাতে আমরা বেশ লক্ষ্য করেছি। অর্থাৎ পাটুরিয়া দৌলতদিয়া রুটে এই মুহূর্তে যে রোস্টার আকারে ফেরিগুলো চলাচল করছে, এবং কি সেই ফেরিতেও কিন্তু একটা চাঞ্চল্য এসেছে। পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজীরহাট রুটে মোট 22টি ফেরি, 33টি লঞ্চ এবং 41টি স্পিড বোট দিয়ে এই যাত্রা করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ থেকে। ফরিদপুরে মধ্যরাতে অবৈধভাবে বালু তোলার সময় 23টি ট্রাক ও 8টি এক্সকেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাদঘেসে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বালু উত্তোলনের খবরে গতরাতে শহরের ধলার মোড় এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় উপস্থিতি টের পেয়ে বালু তোলার কাজে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 23টি ছোট বড় ড্রাম ট্রাক ও 8টি এক্সকেভেটর জব্দ করা হয়। গোপালগঞ্জে মধুমতি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইটভাটার মালিকদের বিরুদ্ধে। বাধা দিলে দেয়া হচ্ছে হামলার হুমকি। এতে ভাঙন দেখা দিয়েছে নদী তীর ও পার্শ্ববর্তী ফসলি জমিগুলোতে। বৃষ্টি শুরু হলে নদীর তীব্র ভাঙনের শঙ্কায় আশেপাশের গ্রামের বাসিন্দারা। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এইচএম মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। রাতের আধারে এক্সকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে ফসলি জমি থেকে। কোথাও কোথাও সৃষ্টি করা হচ্ছে 8 থেকে 10 ফুট পর্যন্ত গভীর গর্ত।
গোপালগঞ্জ সদর উপজেলার শুক্তাইল ইউনিয়নের জয়নগর ও চরতলা গ্রামের মধুমতি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইটভাটার মালিকদের বিরুদ্ধে। মাটি কাটার কারণে বিলুপ্ত হচ্ছে নদী তীরের সড়ক, এমনকি ভাঙছে পার্শ্ববর্তী ফসলি জমি। কেউ বাধা দিলে দেয়া হচ্ছে হামলার হুমকি। বৃষ্টি শুরু হলে নদীর তীব্র ভাঙনের শঙ্কায় আশপাশের গ্রামের বাসিন্দারা। মাটি কাটি নিয়ে গেলে আর একখান জমি যদি ভেঙে যায়, সে জমি এলা কি খাবে? আমাদের ফসলের ক্ষতি হচ্ছে, চলাচলতির ক্ষতি হচ্ছে, আমরা এই জায়গায় যে আটতে পারি না। এই যে মাটি নেছে ধুলোতে ইটিতে ভালো জমিও নষ্ট আছে। রাস্তার এর সাইডে কাটছে, সেই ক্ষেত্রে এখানে রাস্তা ভেঙে যাচ্ছে, আমাদের হাঁটার বিভিন্ন ব্যাঘাত ঘটতেছে। এই কারণে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কেউ যদি অবৈধভাবে কেউ মাটি কেটে নিয়ে যায়, জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা তাদেরকে যে জরিমানা এবং উচ্ছেদের ব্যবস্থা করব। জয়নগর ও চরতলা গ্রামের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে মাটি কেটে নেওয়া হচ্ছে পশ্চিম গোপালগঞ্জের অর্ধশতাধিক ইটভাটায়। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। দেশে চালু হলো ইটের বিকল্প পরিবেশ বান্ধব এএসি ব্লক উৎপাদনের দ্বিতীয় কারখানা। বৃহস্পতিবার মানিকগঞ্জে অত্যাধুনিক এই কারখানা উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। এই ব্লক ব্যবহারে নির্মাণ খরচ 20% কমানো সম্ভব বলে দাবি উৎপাদক প্রতিষ্ঠানের। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রচলিত 6,500 থেকে 10,000 ইটভাটায় মাটি পুড়িয়ে বছরে উৎপাদিত হচ্ছে প্রায় 22.71 বিলিয়ন ইট। আর এ কাজে উৎপন্ন হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর 9.8 মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস। এই অবস্থায় পরিবেশ সুরক্ষায় 2025 সালের মধ্যে ইটের ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার, যার অংশ হিসেবে বেসরকারি উদ্যোগে মানিকগঞ্জের জাগির এলাকায় চালু হলো দেশের দ্বিতীয় অটোক্লেভড এরেটেড কংক্রিট ব্লক উৎপাদন কারখানা। সরেজমিন দেখা যায় সিমেন্ট, চুন, জিপসাম, অ্যালুমিনিয়াম পাউডার ও বালিসহ বিভিন্ন কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে এএসি ব্লক। ইটের তুলনায় এসব ব্লক 40% হালকা, যা ভবনের ডেড লোড কমায়। শীত গ্রীষ্মে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সুবিধাজনক তাপমাত্রা পাওয়া যায়। প্রতিটি ব্লক আকারে 7টি লাল ইটের সমান হয়, কমানো যায় নির্মাণ ব্যয়ও। 25 এর মধ্যে রেড ব্রিক পুরো এলিমিনেট করার যে ডিক্লারেশন সেটা 100% না হলেও যাতে আমরা 78-80% পৌঁছাতে পারি। টেকসই, খরচ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় এএসি ব্লকের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। দালান কোঠা নির্মাণে আপনার কিছু সাশ্রয়ী হবে, এখন যে খরচ হয় তার চেয়ে অনেক কম হবে। এটি একটি ভালো উদ্যোগ এবং এটি ভালো উদ্যোগ বলেই আমরা এটাকে উদ্বোধন করার জন্য আসছি। 160 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কারখানায় বছরে উৎপাদিত হবে 3,65,000 কিউবিক ঘনমিটার এএসি ব্লক। শুভ খান, সময় সংবাদ, মানিকগঞ্জ। সংযুক্ত আরব আমিরাতের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে গুরুত্বপূর্ণ অনেক এলাকায় এখনও পানি জমে থাকায় দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ। শারজাহ এয়ারপোর্টের কার্যক্রম পুরোপুরি চালু হলেও দুবাই এয়ারপোর্টে শিডিউল বিপর্যয় কাটেনি। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবরিয়াল সাদিকের রিপোর্ট। টানা ভারী বৃষ্টিপাত কাটিয়ে অনেকটাই রোদ ঝলমলে হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া। তবে এখনও চিরচেনা সেই কর্মব্যস্ততা শুরু হয়নি। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও, এখনও অনেক জায়গায় জলবদ্ধতার কারণে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বৃষ্টিতে মুহূর্তেই উলট পালট হয়ে যায় দুবাইয়ের সবকিছু। সরজমিনে দেখা যায় এখনও পানির নিচে তলিয়ে আছে শত শত গাড়ি। ঘরবাড়ি পরিষ্কার করে আবারও বসবাসযোগ্য করার চেষ্টা করছেন অনেকে। ব্যবসায়ীরাও ভেজা পণ্য বিক্রি করছেন নামমাত্র দামে। এদিকে ভয়াবহ বিপর্যয় কাটিয়ে অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে দুবাই ও শারজাহ বিমানবন্দরের কার্যক্রম। দেশের বাইরের বেশ কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেছে, তবে বহির্গামী ফ্লাইটগুলো ছাড়তে বিলম্ব হওয়ায় বিমানবন্দরটি পুরোদমে চালু করতে বেশ বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যাত্রীদের ভোগান্তি কমাতে সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ায় সেখানে আটকে পড়া 150 বাংলাদেশি এয়ার আরাবিয়ার দুটি ফ্লাইটে দেশে ফিরতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। শিবরিয়াল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করায় সেই সুযোগ নিয়ে বৈধ হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদেরও এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট।
দীর্ঘ 5 বছর পর অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। 17 মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে 17 জুন পর্যন্ত। প্রথম মাসেই পাসপোর্টহীন প্রায় 2000 প্রবাসী ট্রাভেল পারমিট নিয়েছেন। এছাড়া যাদের পাসপোর্ট আছে তাদের অনেকেই দেশে ফিরেছেন। যাদের নামে কোনো মামলা নেই তারা এই সাধারণ ক্ষমার আওতায় সর্বোচ্চ 600 দিনার জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে পলাতক ব্যতীত অন্য কোনো মামলা থাকবে তারাও সাধারণ ক্ষমার সুযোগ পাবেন, তবে আগে মামলা নিষ্পত্তি করতে হবে। এই সুযোগে অবৈধরা কুয়েত ত্যাগ করলেও ফের বৈধ উপায়ে কুয়েতে আসতে পারবেন বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি দেশটিতে থাকা অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগটি গ্রহণের অনুরোধ করেন। আমাদের সম্মানিত প্রবাসী বাংলাদেশি যারা আছেন, বিশেষ করে যারা অবৈধ আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা সুযোগটি গ্রহণ করুন। এখানে অবৈধভাবে একটা দুশ্চিন্তা, একটা হয়রানির মধ্যে না থেকে দেশে ফেরত গিয়ে দরকার বলে আবার ভালোভাবে বৈধভাবে আসার চেষ্টা করুন। এদিকে বিভিন্ন অভিযোগে কুয়েতি নাগরিক সহ প্রায় 16,000 প্রবাসীর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত সরকার। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। অবশেষে মালয়েশিয়ায় চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। ই পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সেবাও চালুর দাবি জানান প্রবাসীরা। মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম। বৃহস্পতিবার কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে ই পাসপোর্ট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুসালাম। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক শিশু এবং 2 তরুণ আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন প্রধান অতিথি। এদিন 44তম ই পাসপোর্ট সেবাসহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন অতিথিরা। আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্ট পাবেন, অর্থাৎ আপনার এনআইডির সাথে আপনার নাম এবং বয়সের কোনো পরিবর্তন হতে পারবে না। ই পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রদূত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং প্রবাসী বাংলাদেশি সহ সব নাগরিকের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। শতভাগ স্বচ্ছতার মধ্যে দিয়ে সেবাটি আপনাদের কাছে যেন দিতে পারে, সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা, বুদ্ধি, পরামর্শের ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে স্বাগত জানাই। ই পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসীরা। ডিজিটাল পাসপোর্টকে ফলো করে যেন এই পাসপোর্টটা দেওয়া হয়, কারণ প্রবাসে যাদের পাসপোর্ট আছে তাদের নাম, ডেট অফ বার্থ কোনো কিছু পরিবর্তন করা যাবে না। আগে আমরা অনেক দেখা গেছে এজেন্টের কাছে ঘুরতে হইতো 1 মাস, 2 মাস, 3 মাস সময় লাগতো, এখন দেখা গেছে দ্রুত পাওয়া যাবে। 2-5 বছরের ভিতরে ঘুরতে পারে, 10 বছরের জন্য একবারে পাইতেছি। আমাদের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের সুযোগ থাকলেও মালয়েশিয়া নেই সেই সুযোগটি। ফলে ই পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে ভোগান্তির আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা। ই পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সেবাও দূতাবাস থেকে দ্রুত চালুর দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। বুধবার রাতে দুবাইয়ের একটি হোটেলে এই আয়োজনে উপস্থিত হন 2 দেশের প্রতিনিধিরা। এদিন স্বাধীনতার 53 বছর এবং ঢাকা আবুধাবির দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর উদযাপনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার অঙ্গীকার করেন তারা। দুবাই থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হয়, যে সম্পর্ক এবং বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। বুধবার বাংলাদেশের স্বাধীনতা ও কূটনীতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুবাইতে আয়োজিত এই অনুষ্ঠানে 2টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধুত্বের দৃঢ়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক রাশিদ আব্দুল্লাহ আল কাসির। 2 দেশের কর্মকর্তা ছাড়াও 20 দেশের কূটনীতিকরা অংশ নেন। এদিন বাংলাদেশ আমিরাত দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের আহ্বান জানান কনসাল জেনারেল BM জামাল হোসেন। এবং বাংলাদেশের সাথে প্রায় 50 বছরের উপর যে রিলেশনশিপ, এটার মধ্য দিয়ে
বাংলাদেশ সবসময় ইউএইর সাথে আছে এবং ইউএই আমাদের সাথে সবসময় সহযোগিতা করে আসতেছে। বাংলাদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট সর্বক্ষেত্রে এই দেশ সরকার এবং বাংলাদেশ সরকারের যে ব্যবসা বাণিজ্য প্রতিদিনে প্রসার হবে বলে আমি মনে করি। আমরা চাই এই দেশের সাথে আরও সুসম্পর্ক বজায় রাখুক এবং এই দেশের নিয়ম কানুন মেনে আমরা যাতে সবাই সঠিকভাবে চলি। সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে শেখ জায়েদ বিন আল নাহিয়ান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাতের বিশেষ মুহূর্ত তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে তার ঐতিহাসিক সাক্ষাতের মধ্য দিয়ে আমাদের যে পারস্পরিক সম্পর্কের, বন্ধুত্বের, সহযোগিতার যে সূত্রপাত হয় সেটি এখন একটি অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও দেশটিতে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, নারী সংগঠক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেশেরা পেসারের তকমা নয়, বরং দেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে চান সীমা শরীফুল ইসলাম। বোলিং টেকনিকে সাম্প্রতিক সময়ে সামান্য পরিবর্তন এনে নিয়মিত পাচ্ছেন সাফল্য। বিশ্বকাপে দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার পেসারদের। দীর্ঘ সময়ের জন্য বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা হয়নি তার। এ নিয়ে কোনো আক্ষেপ নেই শরীফুলের। আইপিএল দেখছেন, নিয়মিত যোগাযোগ রাখছেন চেন্নাই খেলার সতীর্থ মুস্তাফিজের সঙ্গে। রূপগঞ্জের বিপক্ষে ৩, শেখ জামালের সঙ্গে ৪। এই শরীফুল ভয়ঙ্কর। ডিপিএলে মোটে ৩ ম্যাচ, তাতেই ৭খানা উইকেট। তাসকিন মুস্তাফিজকে ৫ কাটিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের কাঁধে দেশ সেরা পেসারের তকমা। ব্যাট প্যাচকে পেছনে ফেলে কিভাবে এতটা বদলালেন শরীফুল? আমি বেসিক কিছু কাজ করছিলাম যাতে ডিফারেন্ট কিছু করতে পারি, যেমন ভিতরে আনা, সো এগুলো নিয়ে প্র্যাকটিস করছিলাম। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আর যুক্তরাষ্ট্রে ভালো করতে টাইগার পেসাররা আলাদা করে বললে শরীফুলের দিকে নজর থাকবে সবার। তবে তার ভাবনা ভিন্ন। হয়তো সবার চাওয়াটা বেশি, আবার ওইভাবে না হইলেও কিছু করার নেই, কারণ আমি আমার দিক থেকে চেষ্টা করব। শুধু আমি না, প্রতিটা পেস বোলারই শেপে আছে। সো এই শেপটা ধরে রাখার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওয়ার্ল্ড কাপে যাতে সেম পারফরমেন্সটা হয়। আইপিএল খেলতে লখনৌ সুপার জায়ান্টসের কাছ থেকে পেয়েছিলেন প্রস্তাব, তবে শর্ত ছিল দেখাতে হবে দীর্ঘ সময়ের জন্য অনাপত্তিপত্র, যা পাওয়া যায়নি বিসিবির কাছ থেকে। শেষ পর্যন্ত তার স্থলে শামার জোসেফকেই দলে টানে লখনৌ। এ নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই শরীফুলের। তবে ঠিকই প্রতিদিন চালাচালি হয় মেসেজ, কথা হয় মুস্তাফিজের সঙ্গে। প্রায় দিনই কথা হয়, সে সবসময় কল দেয়, আমিও কল দেই। তো উনি ওইখানের জাস্ট উনি বলে যে ওইখানে প্রেশার কম, তার জন্য হয়তো বা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছে। সব ঠিক থাকলে সুপার লিগে আবাহনীর জার্সিতে ২-১ রাউন্ড খেলা হবে শরীফুলের। এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপ ব্যস্ততা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও হাস্যরসের খোরাক ঢাকা প্রিমিয়ার লিগ। এবার ম্যাচের মাঝপথে বিবাদে জড়িয়ে বন্ধ রাখা হলো লেজেন্ড অব রূপগঞ্জ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব ম্যাচের। দুই দলের কর্মকর্তাদের রেষারেষিতে ৩০ মিনিটের স্থবিরতার পর মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় আবারও খেলা গড়ায় মাঠে, যে ম্যাচে শাইনপুকুরের কাছে ৬৭ রানে হেরে যায় রূপগঞ্জ। ডিপিএলকে ঢাকা প্রিমিয়ার লিগ না বলে ড্রামা প্রিমিয়ার লিগ বললেই হয়তো ভালো হয়। প্রায় প্রতিটা ম্যাচে এখানে মঞ্চস্থ হয় অহেতুক নাটকীয়তার। এদিন যেমন লেজেন্ডস অফ রূপগঞ্জ আর শাইনপুকুর ক্রিকেট ক্লাবের রেষারেষিতে খেলা বন্ধ থাকলো পাক্কা ৩০ মিনিট। কোনো দেশের লিস্টে ক্রিকেটে এমন অপেশাদারিত্বের ঘটনা সত্যিই বিরল। শেষ পর্যন্ত অবশ্য খেলা মাঠে গড়িয়েছে, যার মধ্যস্থতা করেছেন মাশরাফি বিন মুর্তজা। মূল আপত্তি ছিল তার দল রূপগঞ্জের ম্যানেজমেন্টের পক্ষ থেকেই, তবে ম্যাশের ভূমিকায় আবারও মাঠে গড়ায় ব্যাট বলের লড়াই। ঘটনার সূত্রপাত শাইনপুকুর সিসির ক্রিকেটার রবিউল হককে ঘিরে। দলের হয়ে ব্যাট করার সময় পায়ে আঘাত পান তিনি, এজন্য তাকে নাকি হাসপাতাল পর্যন্তও নিতে হয়েছে। ইনিংস বিরতির পর শাইনপুকুর জানায় খেলার মতো পরিস্থিতিতে নেই রবিউল, তাই তারা কনকাশন সাব করাবে মুকিদুল ইসলাম মুগ্ধকে দিয়ে। এই জায়গাতেই বেঁকে বসে লেজেন্ডস অফ রূপগঞ্জ। কনকাশন সাবের ধারা নিয়ে আপত্তি তোলে ম্যানেজমেন্ট। তাদের দাবি কেবলমাত্র মাথায় আঘাত পেলেই কোনো ক্রিকেটারের কনকাশন সাব করানো যাবে, কিন্তু রবিউল আঘাত পেয়েছেন পায়ে, তাই তার কনকাশন সাব করাতে পারবে না শাইনপুকুর। রূপগঞ্জের দাবি যে একেবারে অযৌক্তিক তাও নয়, তার উপর মুকিদুল ইসলাম মুগ্ধকে শুরুর স্কোয়াডে রাখেনি শাইনপুকুর সিসি, তাই ব্যাটিংয়ে নেমে মুগ্ধর খেলার বিষয় জানতে পেরে আপত্তি তুলে ম্যাচ বন্ধ রাখে লেজেন্ডস। ব্যাটিংয়ে নেমেও মাঠ থেকে উঠে যায় ওদের ওপেনাররা।
সাধারণত পাড়া, মহল্লা কিংবা গলির ক্রিকেটে দেখা যায় এমন নজির। সেটা যখন দেশের লিস্টে ক্রিকেটকে হাস্যরসে পরিণত করতে যাচ্ছে তা দেখে এগিয়ে আসেন মাশরাফি। দলের কর্মকর্তাদের বুঝিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর ব্যবস্থা করেন ম্যাশ। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডলার রেট বাজার ভিত্তিক করলে রিজার্ভ নিয়ে IMF এর শর্ত পূরণ সহজ হবে বাংলাদেশের। ওয়াশিংটনে বৈঠক থেকে বেরিয়ে প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী। পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রীর ইউটার্ন? বাড়বে না বলার পরও লিটারে 4 টাকা বাড়ল বোতলজাত সয়াবিনের দাম। কার্যকরের আগেই বাজারে নৈরাজ্য, বলির পাঠা ভোক্তা। এ ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ করক আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।